ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শক, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকের পর্ব শুরু করার পূর্বেই চলুন একটু দেখে নেই বিগত পর্বে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত পর্বে দেখেছিলাম যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা কোনো ট্রানজ্যাকশন জাবেদাভুক্ত করি বা জার্নালাইজ করি তখন কীভাবে এন্ট্রি হয় আমরা দেখিনি এক নজর। যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করি তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যখন কোনো পণ্য ফেরত দেওয়া হয় তাহলে এটি অপোজিট হয়ে যাবে, তখন হয়ে যাবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যদি কোনো পারচেজ ডিসকাউন্ট পাওয়া যায় পেমেন্ট করার সময় অথবা সেটেলমেন্টের সময়, সেক্ষেত্রে আমাদের জাবেদা হয় অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অর্থাৎ আমাদের পার্থক্যটাকে আমরা মার্চেন্ডাইজকে কমিয়ে দেই। যখন আমরা কোনো ফাইনাল পেমেন্ট করি কোনো ডিসকাউন্ট পিরিয়ডের পরে, মাসের শেষে বা 30 দিন পর, সেক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদি কোনো ফ্রেট কস্ট থাকে এবং ফ্রেট কস্ট যদি বায়ার পে করে এফওবি শিপিং পয়েন্টের আন্ডারে, সেক্ষেত্রে ছিল আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যদি এটা সেলার পে করে সেক্ষেত্রে বায়ারের বইতে কোনো এন্ট্রি হবে না, সেই ক্ষেত্রে সেলারের বইতে এন্ট্রি হবে ফেড আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবং আরও দেখেছিলাম যখন সেলস করা হয় তখন একই সাথে দুইটি এন্ট্রি দেওয়া হয়। কারণ হলো একটি হলো সেলস রেকর্ড করার জন্য ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আরেকটি কস্ট অফ গুডস সোল্ড বাড়িয়ে দেওয়া হয় এবং ইনভেন্টরি কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ সম্পদ কমিয়ে দেওয়া হয়, খরচ বাড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে খরচ ডেবিট, সম্পত্তি ক্রেডিট, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। বাকি বিক্রির সময় দেখেছিলাম একইভাবে, শুধু ক্যাশের জায়গায় হয়ে যাচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, বাকি সব এন্ট্রি আমাদের সেম থাকবে। এরপরে দেখেছিলাম সেলস রিটার্ন অ্যালাউন্সের জন্য দুইটি এন্ট্রি হয়। কেন? কারণ যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে যাচ্ছে, কস্ট কমে যাচ্ছে। সেলস রিটার্ন অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কারণ বাকিতে বিক্রি ফেরতের কারণে আমার মার্চেন্ডাইজ আবার কোম্পানিতে বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের গত পর্বের আলোচনা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্ব। আর তার পূর্বে আপনাকে একটি অনুরোধ করব, সেটি হলো আপনি যদি নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান, এবং শেয়ার, কমেন্ট এবং মতামত জানান, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগতম তোমাদের এবিসি লার্নিং ঢাকা থেকে। গত পর্বে আমরা যে অঙ্কটি আলোচনা করেছিলাম পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, আজকে আমরা সেই একই ট্রানজ্যাকশন বা একই লেনদেনগুলা আমরা দেখব যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যদি করা হয় তাহলে আমরা লিপিবদ্ধ কীভাবে করতে পারি। সো ছাত্রছাত্রীরা, এই দুইটি পর্ব তোমরা অবশ্যই পাশাপাশি দেখে নেবে, যাতে পার্থক্যটি তুমি সহজেই ধরতে পারো। যদি পার্থক্য ধরতে না পারো তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি অঙ্ক আসে তাহলে যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করে দাও, অথবা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যদি অঙ্ক আসে পারপিচুয়াল ইনভেন্টরিতে করে দাও, তাহলে ইউ উইল গেট নো মার্কস। সেই জন্য কোথায় পার্থক্যগুলো হচ্ছে, এই পার্থক্যগুলো ধরাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা গত পর্বে দেখেছিলাম আমরা যে May 4 ABC company purchase merchandise on credit from Zara Enterprise, terms 210 N30 3800। তাহলে যখন বাকিতে পণ্য ক্রয় করা হয় আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে হবে পারচেজ ডেবিট, অর্থাৎ তখন আমরা একটা এক্সপেন্সকে বাড়াবো, আমরা সম্পদ না বাড়িয়ে এক্সপেন্স বাড়াবো, আর অ্যাকাউন্টস পেবল যা আছে সেটাই হবে। তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আর যদি নগদে ক্রয় হয় পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর আমরা যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করেছিলাম তখন দেখেছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা যদি এই এন্ট্রিটি আমাদের বইতে দিয়ে দেই তাহলে এটি কী দিতে পারি আমরা?
তাহলে ইন দ্য বুকস অফ এবিসি কোম্পানি জার্নাল এন্ট্রিজ, তাহলে আমরা এখানে লিখব কি পারপিচুয়ালের পরিবর্তে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সো আমার জাবেদাটি হবে পারচেজ ডেবিট accounts payable credit. So in short we can write on purchased goods on credit. আমার টাকা ছিল ৩৮০০, তাহলে আমরা লিখতেছি ৩৮০০, এখানে লিখব ৩৮০০। এরপরে আমাদের এন্ট্রিটা ছিল আমাদের পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেসের সময় আমরা দেখেছিলাম হোয়েন উই পারচেজ এনি গুডস, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। এখন যদি আমি ফেরত দিই পণ্যটা, তাহলে এটা অপোজিট হয়ে যাবে কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, ক্রেডিট। অর্থাৎ আমাদের এখানে রিটার্নটাকে বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ খরচ কমিয়ে দিচ্ছি। আর আমরা যখন পারপেচুয়াল করেছিলাম সেখানে পার্থক্যটা হলো পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের পরিবর্তে আমরা লিখেছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা এখন মের ৮ তারিখে এন্ট্রিটা দিতে পারি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, purchase return and allowances credit. So we can put an addition purchase return, very simple way I'm writing. কত টাকা ছিল সেটা ৩০০ টাকা, 300। এরপরে ছিল আমার যদি পারচেজ ডিসকাউন্ট পাওয়া যায়, অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দেখেছিলাম যে আমরা ৪ তারিখে ক্রয় করেছিলাম, সেটা যদি আমরা 10 দিনের মধ্যে অর্থাৎ 10 আর 4 14, আমরা গত পর্বে দেখেছিলাম কীভাবে ক্যালকুলেশন করা হয়, 14 তারিখের মধ্যে পে করি, তাহলে আমাদের কিছু টাকা কম দিতে পারবো। সেক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে আমার ৩৫০০, কারণ ৩৮০০ টাকার মধ্যে আমরা ফেরত দিয়েছি ৩০০। তাহলে জার্নাল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ৩৫০০, ক্যাশ ক্রেডিট ৩৪৩০, ডিসকাউন্ট রিসিপ্ট, এটা আমার একটি আয়, অর্থাৎ আমি পাওনাদারকে কম পরিশোধ করলাম। এই ক্ষেত্রে যখন আমরা পারপিচুয়াল করেছিলাম ডিসকাউন্ট রিসিপ্টের জায়গায় লিখেছিলাম কি মনে আছে? হ্যাঁ, সেটা হলো লিখেছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা এইখানে লিখব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট রিসিপ্ট অথবা ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা লিখব ৩৫০০, ক্যাশ ৩৪৩০ আর ডিসকাউন্ট রিসিপ্ট ৭০। আমরা একটা ব্যাখ্যা লিখতে পারি কি সাপ্লায়ার্স ইন ফুল অ্যান্ড রিসিপ্ট ডিসকাউন্ট। এরপর আমরা দেখেছিলাম যে যদি জুনের ৩ তারিখে পে করি, অর্থাৎ আমরা যদি 14 তারিখে পে না করে জুনের ৩ তারিখে পে করি, সেক্ষেত্রে আমরা কোনো ডিসকাউন্ট পাবো না। সেই সময় আমাদের পুরো ৩৫০০ টাকাই পে করতে হবে। সেক্ষেত্রে হবে আমার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট ৩৫০০। আমি যদি ট্রানজাকশনটা এখানে লিখে রাখতে চাই তাহলে লিখে রাখতে পারি আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমার টাকা ছিল ৩৫০০। এখানে লিখতে পারি কি পেইড সাপ্লায়ার্স ইন ফুল, এটুকু লিখলে হবে। আমরা যেহেতু এখানে ডিসকাউন্ট পাচ্ছি না, এটা আমার উল্লেখ করার দরকার নেই। এরপরে ছিল আমাদের ফ্রেট কস্ট। ফ্রেট কস্টের জন্য আমরা দুইটি জিনিস আলোচনা করেছিলাম, একটা ছিল এফওবি শিপিং পয়েন্ট আর একটি ছিল এফওবি ডেস্টিনেশন। যদি এফওবি শিপিং পয়েন্ট হয় দেন বায়ার উইল পে দ্য ফ্রেট কস্ট। সেই ক্ষেত্রে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি হয় তাহলে আমরা সেখানে দেখেছিলাম
মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। এই ক্ষেত্রে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি না করে সেক্ষেত্রে লিখব ফ্রেড ইন অর ক্যারিজ ইন ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি May 16 পেইড ফ্রেড আন্ডার FOB শিপিং পয়েন্ট। সেক্ষেত্রে আমার কত টাকা ছিল 150 টাকা। তাহলে আমরা লিখলাম 150। আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি লিখেছিলাম মনে আছে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, সেটা ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন প্রশ্ন হলো, যদি এটা FOB ডেস্টিনেশন হয় সেই ক্ষেত্রে যদি যারা কোম্পানি পে করে সেই ক্ষেত্রে হবে জাবেদারে ফ্রেড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। এই ক্ষেত্রে যারা কোম্পানির বইতে জাবেদা হবে, ABC কোম্পানির বইতে জাবেদা হবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে এন্ট্রিটা নো এন্ট্রি, পরীক্ষায় লিখে রাখার দরকার নেই, কারণ এই ঘরটা তখন রাখারই দরকার নেই, জাস্ট আমি এখানে দেখানোর জন্য তোমাদের রেখেছি। এরপরে ছিল আমাদের রেকর্ডিং সেলস রেকর্ড করার সময় আমরা দুইটি জার্নাল দিতাম, একটা দিতাম ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, দ্বিতীয়টি মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য আমার অ্যাসেট কমে যেত, সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি করে দিতাম ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। এখানে যেহেতু আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করছি, আমাদের মার্চেন্ডাইজ নিয়ে আমাদের কোনো ফাংশন নেই, সেই ক্ষেত্রে আমরা মার্চেন্ডাইজের জন্য দ্বিতীয় জাবেদাটি দিব না। তাহলে শুধু আমরা ক্যাশ সেলসের জন্য জাবেদাটি দিব, যেটা আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে একই জাবেদা দিয়েছিলাম, সেটা ছিলাম ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এখানেও আমরা শুধু একটি এন্ট্রি দেব, দ্বিতীয় এন্ট্রিটা আমরা এখানে আর দিব না। তাহলে 17 তারিখে আমি কি লিখতে পারি এখানে? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। একটা ছোট্ট ব্যাখ্যা লিখলে গুডস সোল্ড ইন ক্যাশ আমার কত টাকা ছিল? 2200। আমি এইখানে এটার জন্য কোনো এন্ট্রি আমি এখন দিব না, কারণ এটা আমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ নিয়ে আমাদের কোনো ফাংশন থাকে না। সো পরীক্ষায় ছাত্রছাত্রীরা এখানে ঘরটি রাখারই দরকার নেই, তোমরা একটি এন্ট্রি দিলেই হয়ে যাবে, যেটা আমাদের এখানে ফরম্যাট করা ছিল আমি এখানে দেখিয়ে দিলাম। এরপরে May 18 তারিখে আমাদের একটি ট্রানজ্যাকশন ছিল, একইভাবে শুধু ABC কোম্পানি সোল্ড 3800 অন ক্রেডিট, পূর্বে এটা ছিল ক্যাশ, এটা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। নেরিশন লিখতে পারি গুডস সোল্ড অন ক্রেডিট। কত টাকা আমাদের এখানে আছে? 3800। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অঙ্ক করতে করতে তোমাদের সাথে একটি জিনিস শেয়ার করি, সেটা হলো পরীক্ষা তো তুমি কাগজে কলমে দিবে, এক্সেল শিটে দেবে না, বাট বাস্তব জীবনে যখন অঙ্ক করবে বা অ্যাকাউন্টসে কাজ করবে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে, সেই ক্ষেত্রে এক্সেল জানা বা ওয়ার্ড জানা কিন্তু খুবই জরুরি। সেজন্য তোমরা পড়াশোনার পাশাপাশি যখনই সময় পাবে কম্পিউটার সম্বন্ধে একটু কাজ করবে, এক্সেল শিট কীভাবে করা যায় আমি এখানে তোমাদের এক্সেলের মাধ্যমে দেখাচ্ছি, যাতে তোমরা নিজেরাও একটু আইডিয়া নিতে পারো। এনিওয়ে, মাঝে মধ্যে তোমাদের সাথে একটু এক্সট্রা আলোচনা করব, যেগুলো সব কিছুই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধু পরীক্ষায় পাশ করে তুমি ভালো চাকরি পাওয়াটা বর্তমান যুগে খুব কঠিন হয়ে দাঁড়াবে যদি তোমার আনুষঙ্গিক যোগ্যতা না থাকে। যাই হোক, আমরা আবার অঙ্কে চলে যাই। এরপরে আমাদের আরেকটি ট্রানজ্যাকশন ছিল সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। সেলস রিটার্নের সময় যদি আমরা দেখি, পূর্বে করেছিলাম দুইটি জার্নাল, একটা হলো সেলস রিটার্নের কারণে আমাদের সেলস কমে যাচ্ছে, অন্যদিকে সেলস রিটার্নের কারণে আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দুইটি জাবেদা দেখেছিলাম, বাট পিরিয়ডিক সিস্টেমে যেহেতু একইভাবে আবারও বলছি কোনো মার্চেন্ডাইজ নিয়ে আমরা কাজ করছি না, শুধু সেলস রিটার্নের জন্য জাবেদারা দিব। তাহলে ABC কোম্পানি রেকর্ডেড এ সেলস রিটার্ন অফ 300 টাকা অন May 19। দ্য কস্ট অফ রিটার্ন ওয়াজ 140। এটা আমাদের কোনো কাজ এখন আমরা করব না। তাহলে সেলস রিটার্নের জন্য জাবেদাটা হবে কি?
সেলস রিটার্নের কারণে আমার সেলস কমে যাবে, তার মানে রেভিনিউ কমে যাবে, রেভিনিউ কমে গেলে ডেবিট। বাট সেলসকে ডেবিট না করে নতুন আরেকটা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট করি, সেটাকে বলা হয় সেলস রিটার্ন। তাহলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে আমরা কি লিখতে পারি, এটার জন্য দ্বিতীয় জাবেদা আমরা লিখে রাখতে পারি নো এন্ট্রি। এখানে সেলস রিটার্ন অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। একটা ব্যাখ্যা লিখতে পারি, সেলস রিটার্ন রেকর্ডেড। কত টাকা ছিল আমাদের? 300 টাকা। 300 টাকা আমরা রেকর্ড করে দিলাম। এরপরে এটার জন্য দ্বিতীয় জাবেদা হবে না, কেন? এটা আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হতো, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে সেটা হবে না, কারণ আমার মার্চেন্ডাইজ নিয়ে এখানে কোনো কাজ করছি না। তাহলে আমাদের দেখলাম সবগুলো এন্ট্রি আমরা লিখে ফেললাম। আবারও যদি আমি একটু রিভিউ করি তোমাদের সাথে, প্রথমটা ছিল আমাদের গুডস পারচেস। সো পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। পারচেস রিটার্নের জন্য অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেস রিটার্ন অ্যালাউন্সেস ক্রেডিট। আমরা যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পে করি, অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট। আমরা যদি কোনো ক্রেতা যদি কোনো ফ্রেড পরিবহন পরিশোধ করে, তাহলে ফ্রেড ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর বিক্রেতা পরিশোধ করলে এখানে কোনো এন্ট্রি হবে না। এরপরে দেখছিলাম নগদে বিক্রি করলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটি হবে না, কারণ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আমরা করছি না, আমরা করছি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এরপরে ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট বাকি বিক্রির জন্য, সেখানে দ্বিতীয় জাবেদাটা এখানে হবে না। ফেরতের জন্য সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, দ্বিতীয় জাবেদাটি এখানে হবে না, কারণ এটি পিরিয়ডিক ইনভেন্টরি। আমরা দেখেছিলাম 14 তারিখে পরিশোধ না করে যদি আমরা 30 দিন পরে 3 তারিখে পে করি, সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে। সেই ক্ষেত্রে যদি 14 তারিখে পরিশোধ করি, তাহলে এই জাবেদাটি হবে না। আর যদি 3 তারিখে পরিশোধ করি, সেই ক্ষেত্রে আমার এই জাবেদাটি হবে না। যে কোনো একটি জাবেদা আমার হবে, আইদার এটা অথবা এটা। তো এখানে দেখিয়েছি আমরা যদি দুইটি পরিস্থিতি, যে এভাবে হলে কিভাবে হবে, 3 তারিখে পরিশোধ করলে কিভাবে আমরা রেকর্ড করব। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আগামী পর্বে আমরা বাকি জিনিসগুলো তোমাদের আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এতক্ষণ ভিডিওটি দেখেছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নেই এক নজর আগামী পর্বে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগামী পর্বে তোমাদের সাথে আলোচনা করব এই দুইটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের কম্প্যারিজন। তার সাথে আমরা কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারি, কিভাবে সিঙ্গেল কলাম ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারি, কীভাবে মাল্টি কলাম ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটি অংশ, কিভাবে আমরা করি সেই জিনিসটি তোমাদের সাথে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।